This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যি 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 তিন সত্যি সত্যি মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। মুখ্যমন্ত্রী নাগাড়ে হিসেব দিয়ে যাচ্ছেন কোথায় কোথায় মন্দির করেছেন, কোথায় কোথায় মন্দির করবেন। ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির তিনি আবার বাবরি মসজিদ তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছেন। আর বিজেপি নেতারা দল বেঁধে হাজির হলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসরে। যে কারণে শুরুতেই বললাম নাগাড়ে এসবে সত্যি মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। भारत माता की अखंड भारत की हिंदू राष्ट्र की মঞ্চে স্লোগান উঠছে হিন্দু রাষ্ট্র কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। আর সেই মঞ্চ আলো করে বসে আছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। বক্তৃতাও করলেন তিনি। इसके बीच में मुझे গীতা পাঠটা একটা নির্বাচনী অস্ত্র হয়েছে, আর কি করেন। আমি বলবো চাল আর চালতাকে মেলাবেন না। এখন সাধু যদি বলে আমার ভোট চাই, তাহলে কোথায় যাব আমরা? আমরা রাজনীতি করি তাই আমরা ভোট চাইতে পারি। এবার সাধু যদি মনে করে আমি গীতা পাঠও করবো, আমি ভোটও নিব, তাহলে আমাদের বাজার বলে কিছু থাকবে না। বাবরি মসজিদ এই বিষয়টি অলরেডি ক্লোজ চ্যাপ্টার। আর গীতা পাঠ ভারতীয়দের জাগরণের মন্ত্র। পশ্চিমবাংলায় বিজেপির যে অপদার্থ লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে অশিক্ষিত লিডাররা রয়েছে, পশ্চিমবাংলায় বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে, বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন হবে। গীতা পাঠ, কোরআন পাঠ এটা প্রতিযোগিতার বিষয় নয়। যে সাচ্চা মুসলমান সে কখনো কোরআনকে নিয়ে কোনো প্রতিযোগিতায় যাবে না। আর যে সনাতনী প্রকৃত হিন্দু সে কখনো গীতা পাঠ করে কাউকে চ্যালেঞ্জ করবে না। কোরআন পাঠ অথবা গীতা পাঠ যদি কেউ করেন তার ব্যক্তিগত বিশ্বাসে করার কথা। এটা পলিটিক্যাল প্রজেক্ট। এটা কোরআন পাঠের জন্য না, গীতা পাঠের জন্য না, লোক দেখিয়ে রাজনীতি করার জন্য। কিছু মুখ আর কিছু মুখোশকে ধর্মের নামে রেশারেশিতে সুতোটা নাড়ছে, এগুলো পুতুল নাচ, সুতো নাড়ছে বিজেপি, নজর ঘোরাচ্ছে। রুটি কাপড়া মাখান। ঠিক তাই কুণাল বাবু, রুটি কাপড়া মাকান এটাই তো আমরা চাই, এটাই তো বেসিক নিড। কিন্তু মুখ্যমন্ত্রী তো শুনিয়ে যাচ্ছেন কোন কোন মন্দির তিনি করেছেন, কোথায় কোথায় তিনি মন্দির করবেন। ওয়াকফ নিয়ে সাফাই দিয়ে বেড়াচ্ছেন। রাজনীতির লোকেদের যে কথাটা বলা দরকার সেটা কারা বলছেন? সেটা ধর্মগুরুরা বলছেন। ফুরফুরা শরীফের পীরজাদা যাদের কাজ ধর্ম শিক্ষা দেওয়া তারা বলছেন বাবরি মসজিদের এখন দরকার নেই, আর মন্দিরও দরকার নেই। কোটি কোটি ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তাদের ব্যবস্থা করতে বলুন। রাজনীতির নেতা নেত্রীরা চালাকি ধরেছে, এরা মানুষকে বিপদে পরিচালনা করছে। সাপের মুখে চুমু দিচ্ছে, ব্যাগর মতো চুমু দিচ্ছে, হিন্দুর সঙ্গে মুসলমানদের লেলিয়ে দিচ্ছে, মুসলমানকে হিন্দুর সঙ্গে লেলিয়ে দিচ্ছে, এদের গলায় পা দেবে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই রাজ্য। আমরা কোন দিকে যাচ্ছি শুনুন। थोड़ा पीछे हो जाओ, पीछे हो जाओ, थोड़ा पीछे हो जाओ, थोड़ा पीछे हो जाओ, पीछे हो जाओ, थोड़ा पीछे हो जाओ, थोड़ा पीछे हो जाओ, पीछे हो जाओ, थोड़ा पीछे हो जाओ, थोड़ा पीछे हो जाओ, पीछे हो जाओ, थोड़ा पीछे हो जाओ। আর কত, অনেক বছর ধরেই তো ওই পিছন দিকে যাওয়া চলছে। আর কত পিছনে যেতে হবে বলুন তো? দেওয়ালে পিঠ ঠেকে যাবে তো, হয়তো কোনো কোনো ক্ষেত্রে গিয়েওছে। গতকালের দিনটা বাংলার জন্য একটা কালো দিন। না, কোনো মসজিদ তৈরির বিরুদ্ধে আমরা কেউ কথা বলছি না,
আমরা বলছি মসজিদের নাম বাছাই নিয়ে। সারা দেশ 1992 সালের 6ই ডিসেম্বরের যন্ত্রণাকে ভুলে যেতে চেয়েছিল, ভুলে যাচ্ছিলও। ইনফ্যাক্ট যন্ত্রণা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়, থেকে যায় কোনো না কোনো জায়গায়, সেই ক্ষতটা আবারও জাগিয়ে তোলা হলো এই বাংলার মাটি থেকে। হ্যাঁ, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, বিবেকানন্দ, নেতাজির বাংলার মাটি থেকে জাগিয়ে তোলা হলো সেই ক্ষতটা, সেই যন্ত্রণাটা। আগামী দিনে হয়তো সারা দেশ এজন্য আমাদের দিকে আঙুল তুলবে। বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। ফেব্রুয়ারির শুরু থেকেই আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাসের জন্য হেলিকপ্টার এগ্রিমেন্ট করে নিয়েছি। এদেরকে আমি বুঝাবো যে কতটা তোমাদের দম আছে। খরচা পড়বে প্রায় 14 কোটি টাকা। আমার কাজই এখন গোটা বাংলার মানুষের, মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা, ওয়াকফ নিয়ে আন্দোলন করা। যে রাজ্য সরকার চালাকি করে মুসলমানদের সম্পত্তি 1 নম্বর খতিয়ানে তুলে দিচ্ছে, তাদের কবরস্থান, তাদের অন্যান্য, 1 ইঞ্চি জমি রাজ্য সরকারকে কাটতে দেব না, কেন্দ্র সরকারকেও কাটতে দেব না। নর্থ বেঙ্গলিরা তো চালাচ্ছে। আজকে মমতা ব্যানার্জির গভর্নমেন্টে 2 জন নর্থ বেঙ্গলি মন্ত্রী আছে, একজন ফিয়াদ হাকিম, 2 জন কেন 3 জন, জাভেদ খান সেও নর্থ বেঙ্গলি, ফিয়াদ হাকিমও নর্থ বেঙ্গলি, গোলাম রব্বানিও বেঙ্গলি। এধারে বলছি বাঙালি বাঙালি, আর এধারে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, বিহারি, ইউসুফকে নিয়ে সেখানে দাঁড় করেছে। বাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে। আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম, তার জবাব ববি হাকিমও পাবে, তৃণমূল পার্টিও। 7 কোটি 66 লক্ষ ভোটারের মধ্যে 2,82,533 ভোট যে প্রেজেন্ট ভোটার লিস্ট ছিল। তো সেই ভোটের মধ্যে 2,42,00,000 বাঙালি মুসলিম, আর মাত্র 40 লাখ ভোট আছে নন বেঙ্গলি। তা 40 লাখ ভোট নিয়ে সে সব সুবিধা এখানে এসে ভোগ করবে, আর বাঙালি মুসলিমরা লজেন চুস খাবে। 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই। তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো, বিধানসভায় ইঞ্চিতে অধিকার বুঝে নেব। যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে, মুসলমান ভাইদের স্বার্থের জন্য জিন্দেগি দিয়ে দেবে। আপনাদের ব্যাক টু ব্যাক শোনালাম হুমায়ুন কবিরের মন্তব্য, বক্তব্য, হুঙ্কার। আপনাদের প্রশ্ন আমি প্রতিনিধিত্ব করছি। আচ্ছা, এই হুমায়ুন কবির তিনি কি নিজেকে মুসলমানদের মসিহা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন? মানে ভাবছেন নিজেকে, মানে যেটা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেন? হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে বড় বড় বাতেলা দিচ্ছেন। এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোর দো, কে বলেছিল? নরেন্দ্র মোদী। কারাকর সেবা করেছিল এই শ্রমিক ভট্টাচার্যরা। বাবরের সমাধিটাও পর্যন্ত এদেশে নেই, তো এদেশের মানুষ ছিল না। এত মানুষকে খুন করা, অসংখ্য মন্দির ধ্বংস করবার পরে বলেছিল আমার মৃতদেহটা যেন সামারখান্ডে কবর দেয়া হয়। সেখানে একটা ফুল দিতেও কেউ যায় না। আর পশ্চিমবঙ্গে এখন এই বাবরের শাসন চলেছে রাজ্যে। এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনি এবং তার দল মনে করছেন পশ্চিমবঙ্গটা একটা পৃথক দেশ এবং তিনি তার প্রধানমন্ত্রী। সে শ্রমিক ভট্টাচার্যের দলের হয়ে যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীর সেবক ফির একবার মোদী সরকার স্লোগান দিয়েছিল, তখন মনে হয়নি যে বাবরি মসজিদের ধ্বংসকারীদের সাথে হাত মিলিয়েছি? বাংলার মুখ্যমন্ত্রী যে আরএসএস এর এই পশ্চিমবঙ্গে উত্থানের একজন বড় নায়িকা, তাদের সঙ্গে কখনো সরকার গড়েছিলেন দিল্লিতে, কখনো তাদের সঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচনী জোট বেঁধেছিলেন। এটা তো ইতিহাস, অন রেকর্ড কথা বলছি। দেখুন, খুব খোলা চোখে যদি দেখেন, মানে হুমায়ুনের কথাও যদি আপনারা শোনেন, তাহলে কিন্তু এটা মনে হবে যে হুমায়ুন তৃণমূলের ভরসার যে মুসলিম ভোট ব্যাংক, সেই মুসলিম ভোট কাটতেই নেমেছেন। কিন্তু কয়েকটা কনফিউশন, কয়েকটা খটকা থেকে যাচ্ছে। কার চলেছে বাবরি মসজিদ হবে,
রাজ্য সরকারের অনুমোদনে কালকে আমরা দেখতে পেলাম কিছু ধর্মান্ধ মানুষ মাথায় ইট নিয়ে পৌঁছে গেল, আর পুলিশ নির্বিকারভাবে তাকিয়ে থাকলো। ঠিকই তাই, অনেকদিন ধরেই বাবরি মসজিদ করার কথা হুমায়ুন কবির বলছেন, তাকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতে তৃণমূল কংগ্রেস পারলো না। মানে এই প্রশ্নটা তো উঠবেই, কেনই বা আগে দল ব্যবস্থা নিল না? পরপর ব্যাক টু ব্যাক তিনি বলে যাচ্ছিলেন দল ব্যবস্থা আগে কেন নিল না। বিরোধীরা মিছিল করতে গেলে পুলিশ অনুমতি দেয় না, কিন্তু ভেবে দেখুন এগুলো, কিন্তু হুমায়ুনের অনুষ্ঠানে কোনো রকমভাবে বাধা আসেনি, কিন্তু হুমায়ুনের অনুষ্ঠান আটকানো হয়নি। হুমায়ুনের অনুষ্ঠানের ধাক্কায় জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যায়, আপনারা দেখেছেন সেই ছবি। পুলিশ কোনো ব্যবস্থা নিল না কেন? যে কারণে বললাম যে এই খটকাগুলো থেকে যাচ্ছে, সময় হয়তো উত্তর দেবে। আসুন কিছু বক্তব্য আছে, শুনি। দিদির কথাতেই করছে, দিদির পরামর্শই করছে, দিদির মদতেই করছে, দিদির সাহায্যেই করছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মুর্শিদাবাদ জেলায় যদি কেউ বাবরি মসজিদ বানানোর চেষ্টা করে তাহলে তাকে স্পন্সর করছে মমতা ব্যানার্জি নিজে। আবার দেখুন, হুমায়ুন কবির বারবার বোঝাতে চাইছেন মমতা হিন্দুদের পক্ষে। উনি মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের ভোট নিয়ে উনি শুধু মন্দির বানানোর জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এখানেই তো বিষয়টা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো সেটাই চাইছেন, যাতে হিন্দু ভোট বিজেপির পক্ষে এক কাট্টা না হয়। বিজেপি তার গায়ে যতই মুসলিম তোষণের ছাপটা লাগাতে চাইছে, ততই তিনি নিয়ম করে হিসেব দিচ্ছেন কোন কোন মন্দির তিনি করেছেন, কোন কোন মন্দির তিনি করবেন। আর হুমায়ুন তিনি হিসেব দিচ্ছেন কোন কোন দলের সঙ্গে জোট করে তিনি ভোটে লড়বেন, মানে একটা রোড ম্যাপ তিনি জানিয়ে দিচ্ছেন। তারপর দেখুন কোথাকার জল কোথায় গড়ালো, গড়াচ্ছে এবং গড়াবে। নতুন দল তো রেডি আছে, 22 তারিখে ওপেন করব এবং ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। ওনারা বিহারে কটা সিটে লড়েছিল, 5টা পেয়েছে। তা আমি মুর্শিদাবাদ দিয়েই ধরছি। ধরুন মুর্শিদাবাদে যদি সঠিকভাবে জোট করতে হয়, আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম, আইএসএফ এদেরকে হয়তো 4টে সিট ছাড়লাম, 0 আছে তো। কংগ্রেসও 0 আছে, কংগ্রেসকে 10টা ছাড়লাম, যেহেতু অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুর্শিদাবাদে, ও যদি এগ্রি হয়। কে হুমায়ুন কবির কাকে আহ্বান জানাচ্ছেন, কি একসাথে লড়বেন? উনি কোথায় লড়বেন? উনি তো তৃণমূলের হয়ে লড়বেন, লড়ে বিজেপিতে যাবেন, বিজেপিতে লড়বেন, লড়ে হেরে গিয়ে আবার তৃণমূলে আসবেন, এ তো ওর কারবার। ফলে উনি আবার কাকে কি আহ্বান জানাচ্ছেন না জানাচ্ছেন, আমার মনে হয় সব কথাগুলো গুরুত্ব দেওয়া উচিত না। সেলিম সাহেবের সাথে কথা হয়েছে, উনি অ্যাপ্রোচ করেছেন, আজকে স্বাগত জানিয়েছেন। কিছুক্ষণ আগে যখন আমি বলেছি আমার নতুন দল করব, বললো আজকের দিন থেকে আপনার যে রাজনৈতিক পথ সে যদি সেকুলার হয়, সেটা যদি ধর্মনিরপেক্ষ হয়, তাহলে আপনার দলের সঙ্গে আমরা সমঝোতা করব। মোহাম্মদ সেলিমের সঙ্গে গোটা দেশে কারোর সঙ্গে কোনো আসন নিয়ে কথা হয়নি। আমরা মানুষের আসন বসন নিয়ে রাজনীতি করি, আসন নিয়ে নয়। করতেই পারে, আসন নিয়ে তো বসেই আছে। বিহারে নির্বাচন করেছে, বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে, তাকে তাই ভোট কাটুয়া বলা হয়। ভারতবর্ষে তার পরিচয় ভোট কাটুয়া, এবং তার পাশাপাশি বলা হয় বিজেপি ফান্ডেড ভোট কাটুয়া। হুমায়ুন কবির সিপিএমকে বলেছেন আসুন জোট বাঁধি, কোন সংখ্যার সঙ্গে জোট বাঁধলেন? কংগ্রেসের সঙ্গে বলেছেন আসুন জোট বাঁধি, কোন সংখ্যার সঙ্গে জোট বাঁধলেন? ওই ভোটগুলো তো ওই কটা ভোট একই জায়গায় ঘুরপাক খাবে। আপনাদের অফার দিয়েছে, হুমায়ুন কবির বলেছেন যে তার প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম আমার সাথে আসুন, একসাথে ভোট করতে আমাদের অফার। আমার সর্বভারতীয় নেতৃত্ব আছে, প্রদেশ নেতৃত্ব আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো দায়িত্বে নেই এখন। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। খুলি ভেঙে দেওয়া এই ধরনের মন্তব্য কখনোই গণতন্ত্রে কাম্য হতে পারে না। এখন দেখতে হবে এটা উনি রাজনৈতিকভাবে বলেছেন না একেবারে ফিজিক্যালি খুলি ভাঙার কথা বলেছেন। কারণ আমাদের মাথায় রাখতে হবে, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও একবার বলেছিলেন যে মাথা ভেঙে দিতে হবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে উল্লেখ করে, যে তারা যদি বারবারন্ত করে তাহলে মাথা ভেঙে দিতে হবে। কিন্তু সেটা পলিটিক্যালি মাথা ভাঙার কথা বলেছে, মানে তাদের মস্তিষ্ক, মানে মাথায় ফিজিক্যালি আঘাত করা নয়, তাদের
যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় আঘাত করার কথা। এখানেও খুলি বলতে কি খুলি না ঘিলুর কথা বলেছেন সেটা বুঝতে হবে। যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে, যেদিন মাল্লার মানুষ শপথ নিবে, যেদিন মাল্লার মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে, সেদিন মাল্লার বুকে তুমি পা রাখতে পারবে না বন্ধু। বিরোধী দলের নেতা চ্যালেঞ্জ করে বলছি তোমাকে। উনি এই সমস্ত যে হুঙ্কার দিচ্ছেন তার জবাব ওনার অঞ্চলের মানুষ দেবেন, আর 2026-এর পরে সরকারিভাবে উনি জবাব পাবেন। আসুন এবার এসআইআর নিয়ে কিছু আপডেট আপনাদের দিই। বিএলওদের দেওয়া কোট আনকোট অমরত্বের ঠিকানা নিয়ে কম জল ঘোলা হয়নি, এখনও সেটা চলছে, আপনারা জানেন। কমিশন নজর রেখেছে, 23 বছরে গোটা বুথে একজনেরও মৃত্যু হয়নি। নির্বাচন কমিশন হেড স্যারের কড়া চোখ দেখাতে রাতারাতি সেই রিপোর্ট বদলে গেল। মৃত্যুশূন্য বুথ 2208 থেকে এক ধাক্কায় 7 নেমে আসে। হ্যাঁ, 7-এর একটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। চন্দ্রকোনা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের 148 নম্বর বুথ। কমিশনের সন্দেহ আছে চাপের মুখে বিডিও নিজে এই বুথ ঘুরেছেন, কিন্তু তারপরেও 148 নম্বর বুথ মৃত্যুহীন, একটি মৃত ভোটারও নেই। আর এই আপাত অসম্ভবটা সম্ভব হলো কি করে, এই প্রশ্নটা উঠছে। আর কোন কেরামতি ওই বিএলও দেখিয়েছেন সে প্রশ্নটাই বা এড়াই কি করে বলুন তো। মৃত্যুহীন বুথের গ্রাফটা এভাবেই নামছে। মিলিয়ে যাওয়ার আগে আমরা ছুটে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। চাক্ষুষ দেখার ইচ্ছে ছিল কেমন সেই বুথ যেখানে কোনো মৃত ভোটার নেই। চন্দ্রকোনা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়, 148 নম্বর বুথ। এই বুথেরই একজনও মৃত ভোটারের নাম নেই। বিএলওর দাবি তিনি সারা বছর কাজ করেন, কেউ মারা যাওয়ার 2 সপ্তাহের মধ্যে ভোটার তালিকায় তা চিহ্নিত করে দেন। ফলে কোনো মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম ইস্যুই হয়নি। আমি সারা বছর কাজ করি, সারা বছর মানে মারা যাওয়ার তার 15 দিন ডেথ সার্টিফিকেট পাওয়ার পরেই মোটামুটি তাকে ডিলিট করে দিই। জিরো একদম 4টা শিফটেড আছে। বিকাশ লাহার দাবিতে একটুও ফাঁকি নেই। সার্টিফিকেট দিচ্ছেন বুথের বিজেপি, সিপিএম এবং তৃণমূলের বিএলএরাই। না, মৃত ভোটার নেই, যেটুকু কাজ হয়েছে পারফেক্ট ভালোভাবে কাজ হয়েছে, বিএলও ভালো করে কাজ করেছে। যেটুকু যত ভোটার আছে ততই ভোটারেরই ফর্ম দেওয়া হয়েছে, তাছাড়া এক্সট্রা কোনো দেওয়া হয়নি। নেই তাই নেই বলছি, ওরা দেখেছি নেই। বিএলওর কাজ সম্পর্কে কি বলবেন? কাজ সঠিক করেছে? সঠিকভাবে হয়েছে কাজ, বিরোধীদের কোনো অভিযোগ নেই? না না না, মনে হচ্ছে মানে এটা সার্ভে করে দেখলাম যেগুলো মৃত ছিল সেগুলো আগে সার্ভে নেই আর এতে, ঠিক আছে, সেই কারণে এই মুহূর্তে নেই। গত বছর মারা যাওয়া এক ব্যক্তির স্ত্রীও জানালেন তাঁর স্বামীর নাম ভোটার তালিকা থেকে দায়িত্ব নিয়ে বাদ দিয়েছেন বিকাশ লাহা। কবে মারা গেছিলেন আপনি? 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, আপনার তো ভোটার তালিকায় নাম তো ছিল? মারা যাওয়ার পর নাম কাটিয়েছে বিএলও? হ্যাঁ, কাটিয়েছে। উনি আসছিলেন? স্থানীয় বিডিও জানাচ্ছেন মৃত্যুহীন বুথে বারবার রিভিশন করা হয়েছে, কিন্তু কোনো অস্বাভাবিকতা নজরে আসেনি। এখানকার যে বিএলও আছেন প্রকাশ লাহা, উনি খুবই অ্যাক্টিভ। কেউ ডেথ হয়ে যাওয়ার পর, মারা যাওয়ার পর উনি 15 দিনের মধ্যেই ওটাকে রোলে আপডেট করে দেন। ফর্ম 7 পুরো পূরণ করান, বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট নিয়ে করে উনি কাজটা খুব ভালো করে দেন। এসআইআর শুরু হওয়ার 15 দিন আগে ওখানে ওই পার্টে 2 জন মারা গেছিলেন, সেটা উনি 1 সপ্তাহের মধ্যেই ওটাকে কমপ্লিট করে দিয়েছিলেন। আমরা 148 পার্টকে খুব ভালো করে সার্ভে করেছি, এখনও করছি। অর্থাৎ মৃত্যুহীন বুথ মানে শুধুই ভুতুরে ভোটারের উপস্থিতি নয়, বিএলওর কর্মতৎপরতাও একটা কারণ হতে পারে। চন্দ্রকোনা পুরসভার বুথ সেই প্রমাণই দিচ্ছে।